আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবায়ের প্রধান। সরাসরি যাচ্ছি তার কাছে। জুবায়ের, ভোট গ্রহণ নিয়ে ছাত্র শিবির এবং ছাত্রদল সমর্থিত প্রার্থীরা কি বলছেন বা কোনো অভিযোগ রয়েছে কিনা তাদের? মুশফিক, 2 দশকেরও বেশি সময় পরে এই ডাকসু নির্বাচনকে ঘিরে সকাল থেকে আমরা দেখেছি এখানে সাধারণ শিক্ষার্থী যারা তাদের মধ্যে যেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এরপরই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে শিবির সমর্থিত যে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল রয়েছে, ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম তিনি সংবাদ সম্মেলন করেছেন। একই সাথে আমরা যেটি দেখেছি যে ছাত্রদল সমর্থিত যে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি রয়েছেন একেএম রাকিব, তিনিও কিন্তু সংবাদ সম্মেলন করে পাল্টাপাল্টি তাদের মধ্যে যে অভিযোগ সেটি আমরা দেখেছি। কিছুক্ষণ আগে এখানে নির্বাচনের পর্যবেক্ষক যারা রয়েছেন শিক্ষকরা তারা সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে নির্বাচনের যে পরিচিতি, অর্থাৎ তারা বলছেন যে পরিচিতি প্রার্থীদের সেই সিট নিয়ে ভেতরে প্রবেশ করতে দেখেছেন এজেন্টদেরকে এবং সেই অভিযোগে তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। অর্থাৎ ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে পাল্টাপাল্টি অভিযোগ, এর সাথে নির্বাচন পর্যবেক্ষক যারা রয়েছেন তাদেরও কিন্তু অভিযোগ কিন্তু এখানে রয়েছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই দীর্ঘ সময় পরে শিক্ষার্থীদের মাঝে এই ছাত্র সংসদ এবং হল সংসদ যে নির্বাচন হচ্ছে এটিকে কেন্দ্র করে তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি আমরা খেয়াল করতে পেরেছি এবং তারা বলছেন যে শিক্ষার্থী বান্ধব কাজ যারা করবেন, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যারা কাজ করবেন তাদেরকেই তারা প্রতিনিধি হিসেবে দেখতে চান এবং আগামীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা বলছেন যে বাক স্বাধীনতা সহ যারা আসলে এই ক্যাম্পাসের উন্নয়ন সহ আনুষঙ্গিক কাজে সহযোগিতা করবেন তাদেরকে কিন্তু তারা প্রার্থী হিসেবে, প্রতিনিধি হিসেবে তারা কিন্তু বাছাই করবেন। আমরা দেখেছি যে এখানে অদম্য জবিয়ান প্যানেলের যিনি ভিপি রয়েছেন রিয়াজুল ইসলাম এবং আবদুল্লাহ আল আলিম তিনি রয়েছেন, তিনি ভোট দিয়েছেন কিছুক্ষণ আগে এবং ছাত্র দল সমর্থিত যারা রয়েছেন তারাও এখানে ভোট দিয়েছেন। ভিপি পদে 12 জন এবং জিএস পদে 9 জন, এজিএস পদে 8 জন কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3:30টা পর্যন্ত এই ভোট গ্রহণ কার্যক্রম কিন্তু চলমান কিন্তু থাকবে। তো মুশফিক, এখন পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, তবে সেটি প্রার্থীদের বিভিন্ন প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগও কিন্তু রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। শুনছিলাম জুবায়ের প্রধানের কাছ থেকে। এই পর্যায়ে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আরেক সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, প্রার্থীদের পারস্পরিক অভিযোগের কথা তো শুনছিলাম, কিন্তু সাধারণ শিক্ষার্থী, সাধারণ ভোটার যারা রয়েছেন তারা তাদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং তাদের ভোট গ্রহণের পরিবেশ নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা? নির্বাচন কমিশন থেকে যেসব পদক্ষেপগুলো নেওয়া হয়েছে যাতে শান্তিপূর্ণভাবেই শেষ হয়, সেই পদক্ষেপগুলো আমি লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেজন্য যে ব্যবস্থাগুলো সেগুলো আমি ঘুরে দেখেছি, সবগুলোই পর্যাপ্ত রয়েছে। ভোটারদের সঙ্গে কথা বললাম, তাদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে এবং যেটা আমরা দেখতে পেয়েছি এর আগের যে নির্বাচনগুলো যেগুলো হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন, সেখানে যদিও তারা বলছে যে এখন পর্যন্ত যেভাবে যাচ্ছে শেষ পর্যন্ত যাতে সেভাবেই থাকে, অর্থাৎ শান্তিপূর্ণভাবেই উচ্চমুখ পরিবেশে যে ভোটের যে ব্যবস্থা রাখা হচ্ছে সেটি যাতে হয়, সেই প্রত্যাশা ভোটাররা করছে এবং একই সঙ্গে ভোটারদের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ দীর্ঘ সময় পর প্রথম ভোট হচ্ছে, সেটি যাতে কোনো ধরনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেগুলো শেষ পর্যন্ত থাকে। কেননা আমি দেখেছি যে প্রবেশ পথগুলো রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওখানে খুবই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ছুটে করেই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমি কথা বলে দেখলাম যে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আজকে সকালের দিকে বহিরাগত একজন রয়েছে। জানছিলাম ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের দ্বিতীয় দিন চলছে। এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী শিউলি রায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কতজন আপিল করেছেন? সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে নির্বাচন কমিশন থেকে?
জি, আপনি যেমনটি বলেছেন, আজকে কিন্তু দ্বিতীয় দিন রিটার্নিং কর্মকর্তারা যে মনোনয়নপত্র গ্রহণ করেছে এবং বাতিল করছেন তার সিদ্ধান্তের বিরুদ্ধে যে তারা আপিল করেছেন। এই পর্যন্ত আজকে দ্বিতীয় দিনে আপিল করা হয়েছে মোট 20টি। গতকালকে কিন্তু 42টি আপিল দায়ের করা হয়েছিল, জমা পড়েছিল এবং আজকে কিন্তু সকাল থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু এখনো আপিল জমা পড়ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আজকে 20টি আপিল আপনার দায়ের করেছে মনোনয়ন প্রার্থীরা এবং তারা কিন্তু আমরা যে কয়েকজন প্রার্থীর সাথে কিন্তু কথা বলেছি, তারা কিন্তু আসলে আশাবাদী এবার নির্বাচন কমিশনদের উপরে এবং নির্বাচন কমিশনের উপরে যে হ্যাঁ তারা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য যে লেভিং প্লেইং ফিল্ড সেটি নিশ্চিতের একটা আসলে পদক্ষেপ তারা দেখতে পাচ্ছে। যে এই যে তারা মনোনয়নপত্রের যে কিছু জিনিস তারা সঠিকভাবে যে নিয়মগুলি পালন করছে এবং তারা বলছে যে আমরা শতভাগ আশাবাদী যে আমরা আসলে মনোনয়নপত্র যে ভুল ত্রুটিগুলো ছিল সেই ভুল ত্রুটিগুলি হচ্ছে গিয়ে সংশোধন করে তারা আসলে মনোনয়নপত্র পাবেন। তো এছাড়া আপনাদেরকে বলে রাখি যে এই রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে যে আপিল গ্রহণ করছেন সেইটি কিন্তু আসলে শেষ তারিখ 9 জানুয়ারি এবং 9 জানুয়ারি এবং এছাড়াও আপনাদেরকে বলে রাখি যে মনোনয়নপত্র জমা পড়েছিল কিন্তু মোট 2568টি এবং যাচাই বাছাই শেষে 1842টি মনোনয়নপত্র কিন্তু বৈধ করা হয়েছে। এছাড়াও কিন্তু সারা দেশে 300 আসনের 723 জনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয় এবং এই 723 জন মনোনয়নপত্র বাতিলের মধ্যে কিন্তু আজকে দ্বিতীয় দিনে মনোনয়নপত্রের যে রিটার্নিং কর্মকর্তারা যে আসলে তাদের আপিল দায়ের করেছে সেটি তারা অলরেডি মোট বলতে পারি 62টি মনোনয়নপত্র হচ্ছে গিয়ে জমা পড়েছে। তো নির্বাচন কমিশন থেকে জানছিলাম আপিলের দ্বিতীয় দিনের সবশেষ খবর। জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ 4 দফা দাবিতে মার্চ ফর ইনসাফ করছে ইনকিলাব মঞ্চ। সকাল 10টায় পূর্ব ঘোষিত এ কর্মসূচিতে অংশ নিতে শাহবাগে জড়ো হতে থাকে ইনকিলাব মঞ্চের কর্মীরা। এ সময় ক্রমেই শাহবাগ এলাকা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মার্চ ফর ইনসাফ শুরুর আগে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সুষ্ঠু তদন্ত করে হাদির খুনি ও খুনের পরিকল্পনাকারীদের বিচার করতে হবে। আরও বলেন, ভারতে আশ্রিত খুনিদের ফেরত না পাঠালে দেশে কর্মরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে এবং ভারতের বিরুদ্ধে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করতে হবে এবং দেশের বিভিন্ন বাহিনীতে কর্মরত আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মার্চটি সায়েন্স ল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর, রায়েরবাজার, বদ্ধভূমি, মিরপুর 10, উত্তরা, বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি হয়ে পুনরায় শাহবাগে এসে শেষ হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফের সাথে আছেন আমাদের সহকর্মী HM মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদি, কর্মশেষের সবশেষ কি খবর আছে আপনাদের কাছে? এখন ইনসাফ মার্চটি কোন জায়গায় অবস্থান করছে? মুশফিক, এই মুহূর্তে আমরা যে ইনকিলাব মঞ্চের যে পূর্বঘোষিত মার্চ ফর যে জাস্টিস বা মার্চ ফর যে ইনসাফ তারা পূর্বঘোষিত যে কর্মসূচি, সেই মার্চের যে গাড়িবহর, সেই গাড়িবহরে রয়েছে আমরা 11:30টার দিকে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন এবং 4 দফা দাবি ঘোষণার পর মূলত এই মার্চ কর্মসূচি শুরু হয় এবং সেটি শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাবের মোড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে সেখানে আবার যে 4 দফা দাবি, সেই দাবিগুলো আবার পুনরায় তুলে ধরা হয় এবং বলা হয় যে 4 দফা দাবির মধ্যে যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি তাকে যে হত্যা করা হয়েছে দিনে দুপুরে, সেই হত্যাকারীদের বিচার, সুষ্ঠু তদন্তের মধ্যে বিচার এবং এর পেছনে যারা রয়েছে তাদেরও বিচারের দাবি তারা করেছেন। একই সাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন ওসমান হাদি। সেই ভারতে আশ্রয় নিয়েছে অনেক যার খুনিরা যে বা পতিত ফ্যাসিস্ট যারা রয়েছে,
শেখ হাসিনা সহ তাদের সবাইকে ফিরিয়ে আনার দাবি করেছেন ওসমান হাদির যে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। একই সাথে যদি ফিরিয়ে ভারত না দেয় সেক্ষেত্রে আন্তর্জাতিক আদালতে মামলা করার কথাও বলেছেন। এছাড়া এই যে মার্চ কর্মসূচি, সেই মার্চ কর্মসূচি জনসম্পৃক্ততা বাড়াতে তারা জায়গায় জায়গায় রাজধানীর 10টি গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থান নেবেন এবং সেই 10টি গুরুত্বপূর্ণ জায়গায় এই যে 4 দফা, সেই 4 দফা মানুষের মাঝে তুলে ধরবেন এবং জনসম্পৃক্তি বাড়ানোর কাজটি তারা করবেন। আজকে 11:30টায় শুরু হয়েছে এবং সেটি রাজধানীর 10টি গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে পুনরায় আবার শাহবাগে এসে শেষ হওয়ার কথা রয়েছে। এই পর্যন্ত আমরা জানি। এই মুহূর্তে আমরা ধানমন্ডি অবস্থান করছি। কিছুক্ষণ পরে সেটি মোহাম্মদপুরে গিয়ে আরও একটি সংক্ষিপ্ত জনসভা বক্তৃতা রাখবেন সদস্য সচিব। তো এই ছিল সবশেষ পরিস্থিতি। এতক্ষণ জানছিলাম ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচির সবশেষ খবর। ভয়ঙ্কর এক সিন্ডিকেটের কবলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন সেবা। কয়েক হাজার টাকা খরচ করে ঘরে বসে মিলছে জন্ম নিবন্ধন। এমন অবৈধ কাজের সাথে জড়িত খোদ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। সরকারি ফির বাইরে কয়েক গুণ টাকা হাতিয়ে নিচ্ছেন আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা। তৃতীয় শ্রেণী থেকে শুরু করে নির্বাহী কর্মকর্তারা জড়িয়েছে এই সিন্ডিকেটে। এনটিভির অনুসন্ধানে এমন চিত্র দেখা গেছে ঢাকা দক্ষিণ সিটির বেশিরভাগ অঞ্চলে। নাজিবুর রহমানের রিপোর্ট। প্রতিদিনই জন্ম নিবন্ধনের জন্য ঢাকা দক্ষিণ সিটির আঞ্চলিক কার্যালয়ে ভিড় করেন সেবা প্রত্যাশীরা। কখনো সার্ভার সমস্যা, আবার কখনো কর্মকর্তাদের উদাসীনতায় দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় অনেকের। কিন্তু 50 টাকার জন্ম নিবন্ধন 5 থেকে 6 হাজার টাকা খরচ করলেই ভোগান্তি ছাড়া ঘরে বসে পাওয়া যায় এই সোনার হরিণ। পরিচয় গোপন করে আঞ্চলিক কার্যালয়ের পাশের একটি কম্পিউটার দোকানে এনটিভি টিম। তথ্য আছে, কার্যালয়ের কর্তা ব্যক্তিদের সাথে মিলে দ্রুত জন্ম নিবন্ধন করতে পারেন তিনি। আশ্বাসও দিলেন তেমনটাই। মুঠোফোনে যোগাযোগ করতে দেখা যায় অঞ্চল 5-এর এক কর্মচারীর সাথে। আমি একদম খোলা বাংলা, আমি আপনার যে অফার করে সম্পূর্ণ দুর্নীতির কাজ করতে গেলে মানে বিকাশ 7 দিনের কাজ আপনাদের আমি দেখাগুলো কয়েক ঘন্টা দিতেছি। এটা মানে ইলিগাল কাজ নয় এটা। এটা কিভাবে করতেছে? ওই লোকের ঘুষ খাওয়ায়া, ওই লোকের টাকা খাওয়ায় তারপরে করতেছে। 3000 দিতে হবে। হ্যাঁ ভাই, এরকম রিস্কের কাজ। এবার অন্য এক কার্যালয়ে সিন্ডিকেটের খোঁজে আমরা। মুঠোফোনে যোগাযোগ করা হলে জন্ম নিবন্ধন করে দেওয়ার আশ্বাস পাওয়া যায় অপর প্রান্ত থেকে। জন্ম নিবন্ধন করে দিতে পারবো, আর জন্ম নিবন্ধনের সাথে সাথে পেমেন্ট দিতে হইব। আমি জন্ম নিবন্ধন আপনার করে দেব, অনলাইনে চেক করে দেখবেন, আমি তারপরে পেমেন্ট দিবেন। এইভাবে হলে আমি করে দিতে পারবো। আর মৃত্যু সনদের বিষয়টা হইতেছে 2 দিন সময় দিতে হইব। আজকে আমি চেষ্টা করবো দেওয়ার জন্য, যদি না পারি তো কালকে হইব। দুইটা মিলে আপনার লাগবে 2900 টাকা। মাত্র 2 ঘন্টার মধ্যে 3000 টাকার বিনিময়ে জন্ম নিবন্ধন করে দিলেন এ চক্রের সদস্য। অভিযোগ আছে, এই অর্থের ভাগ পান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, বার্থ রেজিস্ট্রার, অফিস অ্যাসিস্ট্যান্ট ও দালালদের প্রতিনিধিরা। আরও ভয়ঙ্কর তথ্য আছে, সিন্ডিকেটের মাধ্যমে তৈরি করা এসব জন্ম নিবন্ধন হচ্ছে কার্যালয়ের বাইরে থেকে। অর্থাৎ যে সকল জন্ম নিবন্ধন করা হচ্ছে দালাল চক্রের মাধ্যমে তা নথিভুক্ত হচ্ছে না আঞ্চলিক কার্যালয়ে। রাত 12টার পরই গোপনে কার্যালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশে চলছে অনিয়মের এই মহা উৎসব, যার সত্যতা পাওয়া গেছে অঞ্চল 3-এর কার্যালয়ে। দালালের মাধ্যমে হাতে পাওয়া জন্ম নিবন্ধনগুলোর নথি চাইলে তা দেখাতে ব্যর্থ হন হাসনা রহমান নামের এই নারী। এখানে কিছু জন্ম নিবন্ধন হয়েছে যেগুলো হচ্ছে এন্ট্রি হয় নাই। কেমনে বুঝলেন? আমাদের কাছে তথ্য আছে, আপনি 20 খাতাটা আমাদের। আমি তো স্যারের অনুমতি ছাড়া দেখো। অনুমতি নেন। স্যার তো নাই। ফোন দেন। স্যার তো মিটিং এ, আমি কেমনে করব? জাস্ট আমি ক্রস চেক করব, আমি এন্ট্রি খাতাটা একটু দেখব, আর কিছুই না। তো আমি স্যারের অনুমতি ছাড়া আপনার এন্ট্রি খাতা দেখাই দিতে পারবো না। এমন প্রতারণার সমাধান কি? এই প্রশ্ন ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে। আপনি যে অভিযোগগুলো বলছেন এটা আমার খতিয়ে দেখব, যদি এরকম হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। কোনোভাবেই সুযোগ নাই যে আমার জন্ম নিবন্ধনের যে নিবন্ধন ফি আছে 50 টাকা, সেটা জনগণের কাছ থেকে আমরা নিই এবং এটাও অনলাইনেই কিন্তু সিস্টেম। শুধু অর্থ আত্মসাৎই নয়, মাত্র কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে আসা জন্ম নিবন্ধন তৈরির মাধ্যমে বাড়তে পারে অপরাধ। যাচাই বাছাই ছাড়া দ্রুত জন্ম নিবন্ধন করায় রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকত্ব পাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে অতীতে, যার উদাহরণও আছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।